আজ 17 মে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস। দর্শক যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের আজকের এই বিশেষ আয়োজনে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। পৃথিবীর বয়স বাড়ার সাথে সাথে উচ্চ রক্তচাপজনিত রোগীর সংখ্যাও কিন্তু বাড়ছে। পাশাপাশি সচেতনতার যে ভূমিকা রয়েছে সেটিও আগের তুলনায় অনেকটাই বেড়েছে। উচ্চ রক্তচাপ দিবসে আজকে আমরা কথা বলবো উচ্চ রক্তচাপের খুঁটিনাটি নানা বিষয় নিয়ে। এই বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শফিউদ্দিন, চেয়ারম্যান কার্ডিওলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং আহ্বায়ক বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি। আমাদের সাথে আরও রয়েছেন ডাক্তার দিনে মুজাহিদ মোহাম্মদ ফারুক ওসমানী, সহযোগী অধ্যাপক হৃদরোগ বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আমরা জানি যে নানা উদ্যোগের মধ্য দিয়ে আজকের এই দিনটি কিন্তু পালন করা হচ্ছে। একেবারে স্যার শুরুতেই আপনার কাছে আসি, সেটি হচ্ছে কি কি উদ্যোগ এবং সচেতনতার যে ভূমিকা, কোন কোন উদ্দেশ্যকে সামনে রেখে আজকের এই দিনটি পালন করছেন আপনারা? বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস এটা প্রথম শুরু হয় ওয়ার্ল্ড হাইপারটেনশন লিগের উদ্যোগে, সেটা 2005 সনে। জি। তো এরপর থেকে প্রতি বছরই ধারাবাহিকভাবে এই 17 মে এই দিবসটি পালন করা হয়। এটার মূল উদ্দেশ্য হলো যে সারা বিশ্বে যেই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ যাদের বেশি তাদেরকে সচেতন করা। একই জিনিসের ধারাবাহিকতায় আমরা বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির উদ্যোগে আমরা যে বিভিন্ন প্রোগ্রাম নিয়েছি, তার ভিতরে যেমন এটা আজকে আপনার টেলিভিশনে আমরা প্রোগ্রাম করতেছি, এর মাধ্যমে আমরা জনগণকে সচেতন করব। ইতিমধ্যে কিন্তু আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজে একটু গত কয়েকদিন আগে আমরা যে আসছি সেখানে প্রোগ্রাম করেছি। সামনে আবার আরেকটা গিয়ে আছে প্রোগ্রাম আছে আমাদের জাতীয় হৃদরোগ হাসপাতালে, আমাদের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কার্ডিওলজি বিভাগের উদ্যোগে, সেখানে আমরা আয়োজন করেছি। কার্ডিয়াক সোসাইটির উদ্যোগে প্লাস লোকাল যে কলেজ আছে তাদের জয়েন্ট কোলাবোরেশনে আমরা বিভিন্ন অনুষ্ঠান করতেছি। মূল জিনিসটা কিন্তু কার্ডিয়াক কীভাবে চিকিৎসা করবে প্রেশার সেটা না, এগুলো সাধারণ মানুষকে কীভাবে সচেতন করা যায়। কারণ এই সচেতনতার অভাবেই কিন্তু আমাদের অনেক প্রেশারের রোগী তারা চিকিৎসা নেন না, তারা জানেন না যে তারা আসলে তাদের প্রেশারের রোগী। আপনি অবাক হবেন শুনলে, যারা সারা বিশ্বে প্রতি 4 জনের ভিতরে কিন্তু একজন, যারা অ্যাডাল্ট তাদের 4 জনের একজন কিন্তু উচ্চ রক্তচাপে ভুগে। আচ্ছা। কিন্তু মাত্র এর থেকে 20 থেকে 30% জানে যে তার প্রেশার আছে, অর্থাৎ 70 থেকে 80% জানে না যে তার প্রেশার আছে। আবার যারা জানে তাদের অধিকাংশই চিকিৎসা বঞ্চিত। কারণ হলো তারা সেভাবে ঠিকমতো ওষুধ খায় না, বা তারা মানে না, তারা বুঝে না যে আসলে এটা চিকিৎসা না করলে কী ধরনের সমস্যা হতে পারে। তো এই সমস্যাগুলো জানানো, চিকিৎসা যে করতে হবে, কী কারণে করতে হবে। কারণ আমরা জানি যে বেশিরভাগ উচ্চ রক্তচাপে কিন্তু আসলে কোনো সিমটম নিয়ে আসে না। তো এইভাবেই তাদেরকে সিমটম না থাকলে যে চিকিৎসা করতে হবে, কেন করতে হবে, না করলে কি হবে, এই সব বিষয়গুলো সচেতন করার জন্য আমরা এক সোসাইটির পক্ষ থেকে একটা উদ্যোক্তা যেটা বললাম সেটা, এছাড়া আমাদের বিভিন্ন স্কুল প্রোগ্রাম, যেমন রেসিডেন্সিয়াল মডেল স্কুল আজকে প্রোগ্রাম হচ্ছে, এরকম আরও বিভিন্ন স্কুলে প্রোগ্রাম হবে, সেখানে সচেতন করা, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পত্রিকাতে গোল টেবিল বৈঠক করা, এর জন্য বিভিন্ন উদ্যোগ আমরা নিয়েছি মানুষকে সচেতন করার জন্য। ডক্টর ওসমানী স্যার, আপনার কাছে আসছি, সেটি হচ্ছে আমরা শুনছিলাম বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির পক্ষ থেকে একেবারে প্রান্তিক পর্যায়ে যারা আসলে বসবাস করে বাংলাদেশে, তাদের জন্য সেই উদ্যোগটি কিভাবে নিচ্ছেন আপনারা? কার্ডিয়াক সোসাইটি আসলে দ্বিপাক্ষিক একটা প্রয়াসের মধ্যে দিয়ে যাচ্ছে। জি। প্রথম হলো যে ব্যক্তিগত প্রয়াস এবং সমষ্টিগত প্রয়াস। আমরা জানি এবারকার স্লোগান হলো মেজার দ্য প্রেশার অ্যাকুরেটলি, কন্ট্রোল ইট অ্যান্ড লিভ লঙ্গার। এই পার্টটা, এই অংশটুকু হলো জনসাধারণের জনসচেতনতার জন্য। সমষ্টিগতভাবে আমাদের যে দায়িত্ব পড়ে এই পর্যন্ত আমার শিক্ষক প্রফেসর শফিউদ্দিন স্যার অনেক সুন্দর করে বলেছেন। এই যে দ্বিপাক্ষিক সংমিশ্রণ হবে, গণসচেতনতা হবে, তাতে আমাদের যেটা হবে, একটা রোগী অতি দ্রুত অনেক আগেই প্রেশারের চিকিৎসার আওতায় আসবে। এটা হইতে পারে জেনারেল ম্যানুভার, সাধারণ যেই চর্চাগুলো আমরা করতে পারি প্রেশারটা কন্ট্রোলের জন্য। বাংলাদেশের 16 কোটি মানুষের কাছে এই বার্তাটা পৌঁছে যাক যে আপনি আপনার প্রেশারটা ঠিকমতো মাপুন এবং চিকিৎসাটা করুন, অনেক দিন যাবৎ বাঁচেন। আমরা সুস্থভাবে বাঁচার চেষ্টা করি। ডক্টর শফিউদ্দিন স্যার, আপনার কাছে আসি, সেটি হচ্ছে একজন ব্যক্তির উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন হয়েছে, সেটি আসলে তিনি কিভাবে বুঝতে পারবেন? এই বছরের প্রতিপাদ্য মেজার ব্লাড প্রেশার অ্যাকিউরেটলি, এই অ্যাকিউরেটলি টার্মটা খুব ইম্পর্ট্যান্ট। দেন কন্ট্রোল ইট, অর্থাৎ এটাকে নিয়ন্ত্রণে রাখুন, অ্যান্ড লিভ লঙ্গার, ভালোভাবে বাঁচুন। তো এই যে বলা হয়েছে, প্রেশার তো অনেকেই মাপতে জানে, আমরা ডাক্তাররা জানি, নার্সরা জানে, সাধারণ যারা মানুষ আছে তারা অনেকেই শিখেছে জানে। কিন্তু এই অ্যাকিউরেটলি কথাটা কেন বলা হয়েছে এবং আমরা কেন এই গুরুত্ব দিয়ে
আমাদের এই প্রতিপাদ্য বিষয় করা হয়েছে, এটা ওয়ার্ল্ড হাইপারটেনশন লিগ থেকে। তার কারণ হলো যে প্রেশার কিন্তু অনেকে ঠিকমতো মাপতে জানে না, এবং ঠিকমতো মাপতে জানে না এক নম্বর। আর দ্বিতীয় কথা হলো যে ধরেন অনেকগুলো ফ্যাক্টর আছে যাতে নাকি আপনার ভুল ভ্রান্তি না হয়। যেমন ধরেন আমার চেম্বারে যদি কোনো পেশেন্ট আসে, সে হয়তো মানে তাড়াহুড়ো করে উঠলো, তো তারা চলে আসলো আমার চেম্বারে, আসার পরে আমার চেম্বারে ঢুকলো, আমি তার প্রেশার মাপলাম। তার যদি প্রেশার নাও থাকে সেই মুহূর্তে কিন্তু আমি তার প্রেশার বেশি পাবো। তো এই জন্য নিয়ম হয়েছে প্রেশার মাপার কিছু পদ্ধতি আছে। যেমন ধরেন তাকে আসবে, মিনিমাম 5 মিনিট বিশ্রামে থাকবে, রেস্ট নেবে, এবং কোনো একটা চেয়ারে সোজা হয়ে বসবে, মানে হেলান দিয়ে বসবে সোজা হয়ে, পা দুটোকে সামনে রেখে হাতটাকে সামনে টেবিলের উপরে রাখবে, কোনো ঝুলন্ত অবস্থায় না, এটা টেবিলে রাখবে। তারপরে সেখানে অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় এখানে এলবোর মানে 1 থেকে 1.5 ইঞ্চি উপরে তার কাপটা বাঁধবে। তারপরে সেই প্রেশার মাপবে। যদি তখনও যদি প্রেশার বেশি পাওয়া যায় তাহলে তাকে রেখে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার মাপবে। অর্থাৎ প্রথম যেই পেশেন্টটাকে আমি ডায়াগনোসিস করব যে তার হাইপারটেনশন আছে, একবার দেখলাম প্রেশার বেশি পেলে আমি সঙ্গে সঙ্গে তাকে বলবো না যে আপনার উচ্চ রক্তের রোগী, তাকে সময় দিয়ে আবার দেখব। এভাবে যদি 2 থেকে 3টা রিডিং দেখে যদি আমরা এভারেজ করে দেখি যে তার প্রেশার বেশি, তখনই আমরা বলতে পারি যে হ্যাঁ তার প্রেশার আছে। এই যে ব্লাড প্রেশার মাপার নানা পদ্ধতির কথা আমরা শুনছিলাম, সেক্ষেত্রে আসলে একজন ব্যক্তির যদি হঠাৎ করেই প্রেশার বেড়ে যায়, তিনি আসলে এটি কিভাবে বুঝতে পারবেন? কি কি লক্ষণ উপসর্গ তার মধ্যে থাকবে? প্রেশার বেড়ে যাওয়ার আসলেই কোনো লক্ষণ আমাদের রুগীদের মধ্যে বুঝতে পারা যায় না। এই যে ব্লাড প্রেশারের যে অংশটা আমরা রুগীরা আমাদের নিয়মিত ফলো আপে যখন আসে, অন্য কোনো কারণে তার প্রেশার মাপতে গেলে আসলে আমরা দেখতে পাই তার প্রেশারটা বেশি আছে। বেশিরভাগ রুগীর ক্ষেত্রে এই উপসর্গগুলো নিয়ে ওনারা আসেন না। তবে কিছু কমন উপসর্গ সাধারণ রুগীরা বলেন, যেমন ঘাড়ে ব্যথা, পিছনের দিকটায় ব্যথা, ঘুম হচ্ছে না, বুক ধরফর করতেছে, এই রিলেটেড প্রবলেমগুলোই ওরা বেশি নিয়ে আসেন। কিন্তু আমাদের যেটা হচ্ছে আসলেই স্যার যেটা সঠিকভাবে প্রেশার দিয়েছেন বা বলার চেষ্টা করেছেন, সেটা হলো যে আমরা প্রেশারটা যেন ঠিকমতো মেজার করি। আমার চেম্বারে যে রুগীটি আসছেন তাকে যেন একটু সময় দিয়ে দেখে প্রেশারটা মাপি। অতিরিক্ত সময় মাপলে অন্য কোনো কারণে উনি যদি উত্তেজিত থাকেন বা অন্য কোনো রোগের জন্য যদি দুশ্চিন্তায় থাকেন, তার প্রেশারটা এমনিতেই বেশি পাবো। এবং তখন যদি আমি এগ্রেসিভলি প্রেশারটা ট্রিটমেন্ট করার চেষ্টা করি, তাহলে এটা হয়তো আমাদের জন্য সঠিক হবে না। সুতরাং আগে দরকার রুগীর উপসর্গটা বোঝা, রুগীর সঠিক সময় দেওয়া এবং ঠিকমতো প্রেশারটা মাপা। এই 3টা দিয়েই আমাদের আসলে জরুরিভাবে শুরু করতে হবে। এটাই আমাদের প্রথম শুরু। প্রান্তিক পর্যায়ের মানুষ হঠাৎ করে প্রেশার মাপতে গিয়েছে, দেখছে তার প্রেশারের পরিমাণটি অর্থাৎ উচ্চ রক্তচাপের যে ধারণাটি রয়েছে তার মধ্যে পড়ছে, তাহলে কি আমরা বলতে পারবো যে তারা প্রেশার একেবারে স্বাভাবিক কথায় যেটি বলা হয়ে থাকে সেটি হয়েছে? একটা মেজারমেন্টে কোনোভাবেই বলা যাবে না এটা উচ্চ রক্তচাপ। সিস্টোলিকে যদি 120/90 উপরে থাকে, আর যদি ডায়াস্টোলিকে 90/60 উপরে থাকে, তাহলে আমরা বলি প্রেশার হওয়ার সম্ভাবনা আছে, উইথ প্রোভাইডেড অন্তত 3বার ডকুমেন্টেশন করতে হবে। তার সাথে সিমটম থাকলে আমাদের জন্য সহজ, আমরা আরেকটু বুঝতে পারি যে তার প্রেশারটা কতখানি আছে, কিভাবে কি করতে হবে। প্রেশারের সেটিংয়ে আরও কিছু বিষয় আছে যে তার সাথে আনুষঙ্গিক আর কি রোগ আছে, এটাও আমাদের ধারণা দেয় আসলে এই রোগীটার প্রেশার থাকতে পারে কিনা। আমাদের আরেকটা জিনিস, তার ডেইলি বিহেভ, সে কিভাবে চলাফেরা করেন, তার খাওয়া দাওয়ার অভ্যাস কী, সে কোথায় কাজ করেন, তাদের ক্ষেত্রেও আমাদের এই হিস্ট্রিটাও আমাদের প্রেশারের ক্ষেত্রে যথেষ্ট জ্ঞানের মানে যথেষ্ট ইনফরমেশন আমাদের দেয়, তথ্য আমাদের দেয়। সেক্ষেত্রে আমরা আসলে প্রেশারকে আলাদাভাবে চিকিৎসা করার চেয়ে যৌগিকভাবে সমস্ত জিনিস বিবেচনা করেই প্রেশারের চিকিৎসা শুরু করা উচিত। আপনি যেটা বললেন যে আসলে প্রান্তিক পর্যায়ে যদি একটা পেশেন্ট চলে আসে, হঠাৎ করে মানে তার হাই প্রেশার পাওয়া গেল, তখন কি করব? তখন কিন্তু আসলে তাকে আমরা মানে এটা নেগলেক্ট করবো না যে আসলে প্রেশারের না, আমরা মানে তাকে অ্যাডিকুয়েট টাইম দিব, সেখানে আমরা একটু অবজারভেশনে রাখবো, আমার চেম্বারে হোক বা সেখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হোক, সেখানে তাকে রেখে হয়তো তাকে একটু টেনশন ফ্রি করার জন্য আমরা হয়তো কিছু ওষুধ দিব, একটু সিডেট করবো, ঘুমের ওষুধ দিয়ে রেস্টে রেখে তারপরে দেখবো। যদি আমরা কয়েক ঘন্টা অবজার্ভ করার পরে দেখি যেন তার প্রেশার বেশি, তখন চিকিৎসা শুরু করবো। পরে যদি দেখা যায় যে না প্রেশার বেশি না, তাকে আমরা অ্যাসিওর করবো যে না আপনি কোনো টেনশন হয়েছে, চিন্তা করেন না, কোনো প্রেশার নাই। নিশ্চয়ই। উচ্চ রক্তচাপের ঝুঁকিতে কারা কারা রয়েছেন? ঝুঁকি বলতে আসলে যদি আমরা মনে করি যে কী কারণে উচ্চ রক্তচাপ হয়, প্রথম কথা হলো যে সাধারণত বাচ্চা বয়সে বা ছোটদের প্রেশার হয় না, ইন জেনারেল হতে পারে, বিভিন্ন কারণ আছে, হতে পারে। সাধারণত এটা অ্যাডাল্টদেরই প্রেশার হয়। এখন অ্যাডাল্টদের ব্যাপারে ম্যাক্সিমাম ক্ষেত্রে বলা হয় 90 to 95% ক্ষেত্রে, যেটা আমরা বলি প্রাইমারি হাইপারটেনশন অ্যান্ড সেকেন্ডারি হাইপারটেনশন, 2টা ভাগ করা আছে এখানে।
প্রাইমারি হাইপারটেনশন বা এসেনশিয়াল হাইপারটেনশন বলে আমাদের ডাক্তারি ভাষায়, এর কোনো কারণ জানা যায় নাই। আচ্ছা, তার মানে কি যে বেশিরভাগ প্রেশারের ক্ষেত্রে কিন্তু তাহলে কারণ জানা গেল না। তাহলে এর ভিতরে যেগুলো গবেষণা দেখা গেছে যে কী কী কারণ তাহলে হতে পারে, তার মধ্যে ধরেন জেনেটিক একটা কারণ থাকে, বংশগত, বাবা মা বা দাদা ছিল সেখান থেকে আসতে জেনেটিক পর্যায়ে সেটা আসছে, পারিবারিক ইতিহাসে থাকে। কারো কারো মানে অতিরিক্ত সল্ট ইনটেকের কারণে হয়, কারো কারো স্ট্রেসফুল লাইফের কারণে হয়। আর এই ধরনের ছাড়া প্রাইমারি হাইপারটেনশনের কিছু কিছু কারণ আছে টোটালি আননোন, মানে এইসব কারণ ছাড়াও কোনো কারণ জানাই যায়নি, এখনও রিসার্চ চলছে। আচ্ছা, আর সেকেন্ডারি হাইপারটেনশন যেগুলো, সেগুলোর কিন্তু ডেফিনিট কারণ জানা গেছে, মানে অন্য কোনো একটা রোগের কারণে এখানে প্রেশার বাড়ছে। যেমন ধরেন বলতে পারি আমরা তার কিডনি রোগ, ঠিক আছে, কোনো একটা মানে হরমোনের রোগ আছে সেখানে, যেমন থাইরয়েড ডিসঅর্ডার, হাইপোথাইরয়েড থেকে হতে পারে। তো এরকম তার যে কিডনি যে রক্তনালী আছে, রেনাল আর্টারি স্টেনোসিস, এই ধরনের বিভিন্ন সেকেন্ডারি কিছু কজ আছে যেসব কোনো হরমোনাল কজে সেগুলো প্রেশার সাময়িক বাড়তে পারে, মানে সাময়িক না, মানে স্থায়ীভাবে বাড়তে পারে। কিন্তু এটার মূল পার্থক্যটা হলো যে প্রাইমারি বা এসেনশিয়াল হাইপারটেনশনের চিকিৎসাটা আমাদের করতে হবে আফটার অ্যাপ্রোপ্রিয়েট ডায়াগনোসিস, কিন্তু সেকেন্ডারি তাতে কেউ কিন্তু কিওর হবে না, কন্ট্রোলে রাখা যাবে, তার সারা জীবন সঠিক মতো চিকিৎসা করলে তাকে কন্ট্রোলে রাখা যাবে। সেকেন্ডারি হাইপারটেনশন যদিও রেয়ার, এটার ইন্টারেস্টিং দিক হলো যে এটা কিন্তু কিউরেবল, অর্থাৎ মূল কারণ যদি আপনি চিকিৎসা করেন এরপরে কিন্তু লাইফ লং আপনাকে আর সেই মেডিসিন খাওয়া লাগবে না। নিশ্চয়ই। ডাক্তার ওসমানী স্যার, আপনার কাছ থেকে আমরা জানবো সেটি হচ্ছে এই যে উচ্চ রক্তচাপ, সেটি আসলে আমরা শুনছিলাম যে নানা কারণে হচ্ছে, সেগুলোর পিছনে আসলে পারিবারিক ইতিহাসও রয়েছে। কখন আসলে চিকিৎসকের শরণাপন্ন হবেন কিংবা হাসপাতালে শরণাপন্ন হবেন? কারণ প্রাথমিক পর্যায়ে আমরা জানছিলাম আপনার কাছ থেকে যে একেবারেই লক্ষণ উপসর্গ থাকছে না। দেখা যায় যে লক্ষণ এবং উপসর্গ থাকে না, অন্য কোনো কারণে আমরা প্রেশার মাপতে গিয়ে দেখা যায় প্রেশারটা বেশি। এখন আবারও বলতেছি, এটা একটা যৌগিক ইস্যু। ধরা গেল তার ক্লিনিক্যাল সিনারিও সাথে আরও কোনো রোগের প্রাদুর্ভাব আছে কিনা এবং প্রেশার, এই দেখে আমরা আসলে সিদ্ধান্ত নিই। এখন এটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হলো এখনই পেয়েছি ওনার প্রেশার অনেক বেশি, আচ্ছা, তো এটা 3 ধরনের হতে পারে, হাইপারটেনসিভ, ইমার্জেন্সি হতে পারে, আর্জেন্সি হতে পারে, আর প্রেশার শুটিং, নর্মাল প্রেশার শুটিং হতে পারে। সেক্ষেত্রে স্যার অলরেডি বলেছেন আমরা ওনাকে অবজারভেশনে রাখবো, প্রেশারটা মাপবো, দরকার হলে ওনার এন অর্গান যে এক্সামিনেশন আছে ওগুলি করবো, করে দেখবো যে ওনার প্রেশারটা কন্ট্রোলের জন্য ওষুধ দেওয়া যাচ্ছে কিনা। আর কিছু আছে ডে টু ডে, আপনি সারাদিন চলবেন, এই সময় আপনার প্রেশারটা বাড়লে আপনি কি করবেন, এটাই বেশি হয়। স্যার যেটা বলতেছিলেন জন্মসূত্রে যেটা পাওয়া, এই রকম ক্ষেত্রে আমরা আসলে কিছু ছোট ডোজের ওষুধ থেকে আরম্ভ করি, এটা টাইট্রেটিং বলে, আস্তে আস্তে আমরা প্রেশারের ডোজটাকে বাড়াই, ওষুধের ডোজটাকে বাড়াই, যাতে এটা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা যায়। আমাদের টার্গেট হলো 120/90। আমরা যে কোনো মেডিকেশন এবং জেনারেল ম্যানুভারের মাধ্যমে, প্রথম জরুরি হলো জেনারেল ম্যানুভার। এই ম্যানুভারটা যদি আমরা করতে পারি তাতে অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে প্রেশারটা কন্ট্রোল হয়ে গেছে। আর তারপরে যদি ওষুধ ইনস্টলেশন করতে হয় আমরা করি, করে এই দুই মিলে দেখা যায় রুগী খুব ভালো থাকেন এবং প্রেশারটা কন্ট্রোলে থাকে। ইভেন অনেক রুগী হয়তো মনেও করতে পারেন না যে তার কোনো দিন প্রেশার মেজারমেন্ট বেশি হয়েছে। আমার ব্যক্তিগত জীবনে আমরা যেসব রুগী দেখেছি যারা প্রেশারের ওষুধ খেয়েছেন নিয়মিত, তাদের জন্য প্রেশারের জন্য আর কোনো দিন ডাক্তারের কাছে যেতে হয় না, এমন লোকের সংখ্যা অনেক বেশি। এছাড়াও আমরা যেমন রেনাল ডপলার স্টাডি করতে পারি, এছাড়া সিটি অ্যাবডোমেন করে বা সিটি ভাস্কুলার কম্পার্টমেন্টগুলো দেখে রেনাল আর্টারি স্টেনোসিসও দেখতে পারি। দিস আর দ্য মেজর ইস্যুস। এখন আমি আগেও বলেছি যে আসলে আমাদের সেটিংটা ঠিক করতে হবে, রুগীর ক্লিনিক্যাল সিমটমের সাথে মিলে, ওর আনুষঙ্গিক রোগ মিলে আমাদের ঠিক করতে হবে আসলে আমরা কোন পরীক্ষা নিরীক্ষায় যাব, প্রাইমারিলি কোনটায় যাব, সেকেন্ডারি কোন টেস্টে যাব। These are the issues. এখন এই আধুনিক চিকিৎসার যুগে আসলে ধরেন পরীক্ষা তো শেষ নেই, অজস্র পরীক্ষা করা যায়। আমি একজন ব্লাড প্রেশার রোগীকে যদি পরীক্ষা দেই, দেখা গেল সে আসছে আমার চেম্বারে, তাকে আমি যা যা দরকার যদি সব দিয়ে দেই, তারও দেখা গেল তার 1 লক্ষ টাকা তার বাজেট মানে কুলাবে না। এই জন্য যেটা ডক্টর ওসমানী বললেন যে আসলে ইন্ডিভিজুয়ালি পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে কাকে কোন পরীক্ষা দেবো। তবে কমন পরীক্ষা যেগুলো, এই কমন পরীক্ষাগুলো আমরা 2 ভাগে ভাগ করি, মানে এটার কজ অ্যান্ড এফেক্ট, অর্থাৎ কী কারণে প্রেশারটা বাড়লো সেই কারণ নির্ণয়ের জন্য কিছু পরীক্ষা, আর তার প্রেশার বাড়ার কারণে কোনো এফেক্ট হলো কিনা তার বডিতে সেটা ধরার জন্য একটা করা। যেমন ধরুন হাই ব্লাড প্রেশার থেকে অনেক কিডনি ড্যামেজ হয়, কাজে আমরা সিম্পল একটা ইউরিন টেস্ট করে দেখতে পারি তার কোনো প্রোটিন ইউরিয়া আছে কিনা, অর্থাৎ প্রোটিন যাচ্ছে কিনা। তো একটা সিম্পল টেস্ট, খুব বেশি দামি না, তো আমরা ইউরিন টেস্ট করতে পারি। একটা ইসিজি করতে পারি যে তার এই প্রেশারটার কারণে কোনো হার্টে কোনো এফেক্ট হচ্ছে কিনা, তার কোনো মানে হাইপারট্রফি হচ্ছে কিনা। এখানে যদি আমি কোনো হাইপারট্রফি পাই, অর্থাৎ হার্টের মাসলগুলো মোটা হয়ে যাওয়া, তখন কিন্তু আমি অনুমান করতে পারি যে তার প্রেশারটা হয়তো বা লং স্ট্যান্ডিং, অনেকদিন আগে থেকে। কারণ আজকে এখনই প্রেশার বাড়লো আর এখনই হাইপারট্রফি হয়ে গেলো তা তো হতে পারে না। তো কাজে এটা একটা এফেক্ট, এটা কজ না।
তো সিমিলারলি আবার যদি আমি যেটা বললাম যে কজ হতে পারে কিনা, ওই যে বললাম প্রোটিনুরিয়া, তখন কিন্তু আমি মনে করবো যে এখানে কজও হতে পারে, এফেক্ট হতে পারে। হাই প্রেশারের জন্য প্রোটিনুরিয়া হতে পারে, আবার কিডনির ড্যামেজের কারণে, সিকেডির কারণে অর্থাৎ ক্রনিক কিডনি ডিজিজের কারণে প্রেশার হতে পারে। তো এই ধরনের পরীক্ষা মানে বিভিন্ন রোগীর ব্যাপারে ভ্যারি করে। আর তো বাকিটা তো বললোই, সে ডায়াবেটিস আছে কিনা, কোলেস্ট্রল আছে কিনা, এগুলো সব দেখতে হবে আর কি, বেসিক। এরপর তো অ্যাডভান্স টেস্ট অনেক আছে, ওই যে প্রথমে বললাম সেকেন্ডারি হাইপারটেনশন যেগুলো কিউরেবল, সেখানে কিন্তু আরও অ্যাডভান্স টেস্ট আছে। রেনাল আর্টারি স্টেনোসিস আছে কিনা আমরা রেনাল এনজিওগ্রাম করে দেখতে পারি, সেটা ঠিক করে কিন্তু তার মানে ভালো হয়ে যাবে সেই প্রেশার। তারপরে আমরা যেটা বলি কি বলে হাইপার অ্যালডোস্টেরনিজম আছে কিনা, তারপরে যেমন ফিওক্রোমোসাইটোমা নামে একটা রোগ আছে, সেখানে আমরা কিছু হরমোনাল টেস্ট করি, খুব রেয়ার টেস্ট, সেগুলো মানে আমাদের অ্যাডভান্স স্টেজে করি আমরা। জি, ডক্টর ওসমানী স্যার, আপনার কাছ থেকে আমরা জানবো যে বাংলাদেশে আসলে উচ্চ রক্তচাপের কি কি চিকিৎসা পদ্ধতি প্রচলিত রয়েছে? আমরা যেটা করি আসলে সেটা হলো প্রথম সল্ট ইনটেকটা রেস্ট্রিকশন করি। আমাদের কিন্তু একটা বৃহত্তর জনগোষ্ঠীর অভ্যাস আছে লবণ বেশি খাওয়া, এবং খুব আকর্ষণীয় প্রশ্ন ওনাদের কাছে শুনবেন, আমরা কি লবণটা একটু ভেজে খেতে পারি? কোনো অর্থেই সোডিয়াম বাড়ানো যাবে না, সোডিয়ামটা আমাদের মানে রেস্ট্রিক্ট করতেই হবে। সেই ক্ষেত্রে ওনার নর্মাল খাবারের সাথেও আমরা সল্ট কমিয়ে দিব। এবং একটা হয়েছে কি, এই যে প্রসেস ফুডগুলা, এই প্রসেস ফুডগুলাতে হয় কি সল্টের ব্যবহার খুব বেশি থাকে মুখরোচক করার জন্য, এই জন্য প্রসেস ফুডগুলোকে বন্ধ করতে হবে। আমরা বলি যে আমরা যদি একটু ভেজিটেবলস এবং ফ্রুটস, স্বাভাবিক খাবারগুলোকে যদি উৎসাহ দিই, তাতে হয় কি পটাশিয়াম রিচ থাকে, ও সোডিয়ামটাকে কমিয়ে আনি। এছাড়া মানে আমরা দৈহিক মানে কর্মসূচি যেমন হাঁটা, দৈহিক ব্যায়াম করা, এইগুলিকে আমরা খুব এনকারেজ করি। বলি যে 35 মিনিটস আ ডে আপনি যদি 6 দিন হাঁটতেন, তাতে ব্রিস্ক ওয়াকিং, তাতে আপনার প্রেশার মেজারমেন্ট 10 মিলিমিটার মার্কারি কমে যেতে পারে। এছাড়া ওয়েট রিডাকশনের সাথেও দেখা যায় যে আমাদের প্রেশার অনেকখানি কমে আসে। আমরা আর বাকি যাবতীয় যেই উচ্চ রক্তচাপের সাথে যেই আনুষঙ্গিক রোগগুলো আমরা দেখি, ওইগুলির কন্ট্রোল করলে অনেক সময় উচ্চ রক্তচাপ সহজেই নিয়ন্ত্রিত থাকে। অ্যান্ড আমরা আগেই স্যার বলেছেন যে এই উচ্চ রক্তচাপ কারেকশন করার চেয়ে নিয়ন্ত্রণ রাখার স্ট্র্যাটেজিটাই আমাদের জরুরি। আর এছাড়া আমাদের সেকেন্ডারি ইস্যু হলো ফার্মাকোলজিক্যাল ইন্টারভেনশনস। আমরা খুব এখন বাংলাদেশে অনেক ধরনের ওষুধ পাওয়া যায়, যেই ওষুধগুলা তার ব্যক্তিগত আনুষঙ্গিক রোগের সাথে মিলিয়ে দিলে ওই রোগটারও সুবিধা হয় এবং প্রেশারটাও নিয়ন্ত্রণে থাকে। তো এই জন্য এই স্ট্র্যাটেজিটাও আসলে এক একজনের ইন্ডিভিজুয়ালাইজ কাস্টমারাইজ করে নিতে হয়। যেমন ধরেন একটা লোকের হার্টের সমস্যা থাকলো, তার সাথে তার প্রেশার আছে, তাতে আমার বিটা ব্লকারটা খুব ভালো কাজ দিবে। তো এইরকমভাবে এসি ইনহিবিটার যার হার্টের রিমডেলিংটাকে থাকায়, ও আবার প্রেশারটাও কন্ট্রোল করে। সেটি চিকিৎসকই নির্ধারণ করবে এবং কোন ফার্মাসিউটিক্যাল এজেন্টস, কোন ড্রাগটা তার জন্য ভালো হবে, ওনার আনুষঙ্গিক রোগ এবং চিকিৎসকের অ্যাসেসমেন্ট, এই দুটা মিলেই আসলে ইনস্টলেশন করতে হবে যে কি ওষুধ আমরা দিব, কি ওষুধ দিব না। তার আদার কোমরবিডিটিজ অর্থাৎ আরও কোনো আনুষঙ্গিক রোগ কী আছে, হয়তো কোনো একটা ওষুধ এটা প্রেশারের জন্য ভালো কিন্তু অ্যাজমার জন্য খারাপ। এখন তার প্রেশারও আছে, অ্যাজমাও আছে। যেমন বেটা ব্লকার, কমন যে বেটা ব্লকার সেগুলো দেওয়া যায় না, স্পেসিফিক কিছু বেটা ব্লকার দেওয়া যায় কিন্তু কমন বেটা ব্লকার দেওয়া যায় না, এই কারণে যে প্রেশারের জন্য ভালো কিন্তু অ্যাজমার জন্য খারাপ, ওটাকে অ্যাগ্রেভেট করবে। তো এই জন্য মানে প্রেশারের চিকিৎসা মানে প্রত্যেক পেশেন্ট, আবার ডায়াবেটিক পেশেন্ট, তাদের আমরা প্রিফার করি এসি ইনহিবিটর দিতে, যাতে তার কিডনি ড্যামেজটা প্রিভেন্ট হয়। তো এই প্রত্যেকটা রোগীর জন্যই আলাদা আলাদা মানে ওষুধ আছে এবং সেটা চিকিৎসাটা শুরু করবে কোন ওষুধ দিয়ে সেটা ওই ডাক্তারই ঠিক করবেন, চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনোভাবে ওষুধ গ্রহণ করা যাবে না। তবে প্রথমে যেটা বললেন যে চিকিৎসাটা কি, যেটা ওসমানী খুব নাইসলি সেইড, যে আসলে চিকিৎসার প্রথম স্টেপই হলো তার লাইফস্টাইল মডিফিকেশন, অর্থাৎ তার জীবনধারার পরিবর্তন করতে হবে। সেখানে অনেকগুলো কম্পোনেন্টসও বলছে, খাওয়া দাওয়া, তার কায়িক পরিশ্রম, রেগুলার ব্যায়াম করা, স্মোকিং মানে সিগারেট বন্ধ করা, যদি অ্যালকোহলের অভ্যাস থাকে সেটা বাদ দেওয়া, তার ওজন কমানো, এই সমস্ত ফ্যাক্টরগুলো কিন্তু প্রথম স্টেজে আসবে। এখন আমার চেম্বারে যদি কোনো পেশেন্ট আসে, আমাকে এসে তার একটা লম্বা সিরিয়াল দিয়ে আমাকে দেখালো, একটা ফিটি দিয়ে দেখালো, অনেক আশা নিয়ে যে স্যার কাছে যাবো, আমার একটা ওষুধ লিখে দেবে। এখন আমি আসার পরে যদি আমি তাকে বলি, মানে এই কথাগুলো লিখে দিই যে আপনি ধূমপান করেন, আমি জানিয়ে দিলাম হ্যাঁ ধূমপান করে, এটা বাদ দিতে হবে, আপনার এই ছুট বাদ দেওয়া লাগবে, ফাস্ট ফুড খাবেন না, প্রতিদিন আপনি আধা ঘন্টা হাঁটবেন, ওজনটা কমাবেন, লিখে আমি সই করে দিলাম যে আপনি যান, 1 মাস পরে আসেন। পেশেন্ট কিন্তু খুব খুশি হবে না যে গেলাম আমি, এখানে আমাকে কোনো ওষুধই দিল না, অথচ প্রথম সে আসছে এখন 140/90 প্রেশার নিয়ে। আমি মনে করি তার প্রেশার ওষুধ এই মুহূর্তে দরকার নাই, আগে দেখি লাইফস্টাইল মডিফাই হয় কি না। কিন্তু এখানে পেশেন্ট খুশি হবে না। এইখানেই কিন্তু আমাদের যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যে সোশ্যালি যে এটা নিশ্চয়ই আপনার
আমরা যদি একটা কাউন্সেলিং করতে পারি, তাকে বুঝাতে পারি যে আপনার কিন্তু এই সব স্টেপগুলো নিলে কোনো মেডিসিন লাগবে না, কারণ আমরা জানি নো মেডিসিন বা নো ড্রাগ ইজ ফ্রি ফ্রম সাইড এফেক্ট। আমরা মেডিসিন শুরু করার আগে অবশ্যই চেষ্টা করবো যে মেডিসিন ছাড়া ভালো করা যায় কিনা। দর্শক যেটি জানতে চায় দুটি বিষয়, সেটি হচ্ছে হঠাৎ যদি এই যে প্রেশার বলছি সেটি বেড়ে যায় তখন কি করণীয়, এবং হঠাৎ যদি প্রেশার কমে যায় তখন কি করণীয়? একেবারে ঘরোয়া কোনো পদ্ধতি রয়েছে? স্লোগান থেকে আরম্ভ করি। স্লোগানে বলা হয়েছে মেজার দ্য প্রেশার অ্যাকুরেটলি। আমরা আসলে এখন খুব প্রেসক্রাইব করি যে বাসায় যদি একটা ইলেকট্রনিকের প্রেশার মেশিন রাখা যায়, অন্তত প্রথম ধারণাটা ওইখান থেকে নেওয়া যাবে। ধরে নেওয়া যাক একটা লোকের প্রেশার বাসায় গিয়ে বেশি পেল, তার আর কোনো মতে বাসায় বসে কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। সে নিকটস্থ হাসপাতালে যাবে, ডাক্তারের কাছে দেখাবে। আমরা প্রসেসটা আগেও আলাপ আলোচনা করেছি। আমরা হয়তো ওনাকে নিয়ে বসবো, তার স্ট্রেস রিলিভ করব, তারপর দেখে তার সিদ্ধান্ত নিব। কিন্তু প্রবলেমটা হয় অন্য জায়গায়। যদি প্রেশারটা কমে যায় তখন কি করবেন? আমার কিন্তু অনেক রুগী বলে যে স্যার আমার মাথা ঘুরাচ্ছে, আমি প্রেশারটা আমার অনেক কমে গেছে। সেক্ষেত্রে আমরা আসলে ঠিক রিভার্স কাজটা করি। আমরা বলি যে সল্ট ইনটেকের মতো কিছু ছোট মানে পদ্ধতির কথা বলি। ধরেন একটু স্যালাইন খেলে প্রেশারটা বাড়ে, বা খাবারের সাথে সালাদের সাথে একটু লবণ নিয়ে নিলেন, তাতে তার প্রেশারটা বাড়বে এবং অতি দ্রুতই সে স্টেবল হয়ে যাবে। আমার ধারণা এই স্মল মেজারটা আসলে যদি প্রেশারটা কমে যায় তার জন্য অনেক ভালো। বাট যদি প্রেশার বেড়ে যায়, আমি অনুরোধ করব কোনোভাবেই নিজেদের চিকিৎসা নিজেরা না করে নিকটস্থ যে কোনো হাসপাতালে গেলে প্রেশারের চিকিৎসা করার মতো ব্যবস্থা সব কয়টা প্রান্তিক হাসপাতালে আমাদের আছে, আর বাকি চিকিৎসা তো হবেই, এটা কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। শফিউদ্দিন স্যার, আপনার কাছ থেকে আমরা জানবো যে প্রতিরোধমূলক ব্যবস্থা যেগুলো রয়েছে সেগুলো গ্রহণ করলে একজন মানুষ আসলে সারা জীবন সুস্থ থাকতে পারে কিনা যাদের উচ্চ রক্তচাপ রয়েছে? আসলে আমরা তো সবসময় চাই, আমরা জানি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তো এই যে কথাগুলো একটু আগে বললাম যে আমাদের চিকিৎসা শুরু করার সময় যে লাইফস্টাইল মডিফিকেশন, প্রতিরোধের জন্য কিন্তু আসলে এই পয়েন্টগুলোই আসে। নিশ্চয়ই। ধরেন যার প্রেশার হয় নাই, সে যদি আমাকে প্রশ্ন করে যে স্যার আমার বাবার প্রেশার আছে, আমার মার প্রেশার আছে, আমার ভয় লাগে আমার হয়ে যায় কিনা, আমি কি করব, ঠিক তার বেলায় আমরা যে পরামর্শগুলো দিব সেটা হলো, সে যদি ওভারওয়েট থাকে তাকে বলবো যে ওজন কমান। তার ফুড হ্যাবিট আমি জেনে নেবো কী ধরনের খাবার খায়। সেখানে যেটা ডক্টর ওসমানী বললেন, যদি সল্ট ইনটেক বেশি হয় সেটা কমাতে হবে। যদি তার রিচ ফুড খাওয়ার অভ্যেস বেশি থাকে, আজকাল আমরা জানি যে বেশিরভাগ মানুষই, যারা বিশেষ করে আমাদের আরবান এরিয়াতে, এখানে ওই ফাস্টফুড মানে খাওয়ার অভ্যেস বেশি, তারা বাইরে খায়, সেটা জব করুক বা স্কুল ইউনিভার্সিটির ছেলেমেয়ে হোক, তারা বাইরে খাওয়ার অভ্যেস বেশি। তো এই ফাস্টফুডগুলো অ্যাভয়েড করতে হবে, মানে সল্ট ইনটেক কমাতে হবে। যেগুলো আপনার স্যাচুরেটেড ফ্যাটগুলো তো থাকে, গরুর মাংস, খাসির মাংস, এগুলো কমাতে হবে। আমি বলবো না যে একদম বিশেষ করে বাচ্চা বয়সে খাওয়া যাবে না, কারণ সব কিছুই খেতে হবে, কিন্তু পরিমিত খাবার খেতে হবে। সেভাবে খাওয়ার অভ্যাসটা ঠিক করতে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট, তাকে প্রতিদিন সপ্তাহে অন্ততপক্ষে 5 দিন, মিনিমাম 5 দিন, আধা ঘন্টা থেকে 45 মিনিট তাকে জোরে হাঁটতে হবে। যদি তার কোনো কন্ট্রাইন্ডিকেশন না থাকে, তাকে রেগুলার হাঁটতে হবে, তাকে বডি ফিট থাকতে হবে এবং স্ট্রেস নেওয়া যাবে না। আরেকটা ইম্পর্টেন্ট আমরা ইগনোর করি সবাই, সেটা হলো তার সাউন্ড স্লিপ। আমরা কিন্তু আজকাল বিভিন্ন কারণে, হয়তো পড়াশোনার চাপে হোক বা ওই কেউ মানে রাত জাগে সিনেমা দেখে বা মোবাইল টিপে ঘুম হয় না। ঘুম কিন্তু একটা মানুষের প্রেশারটাকে কন্ট্রোল রাখার জন্য খুবই ইম্পর্টেন্ট। মিনিমাম 6 থেকে 8 ঘন্টা সাউন্ড স্লিপ রাত্রে দরকার। যদি এই ঘুমটা তার ভালো হয়, লাইফস্টাইল মেনটেন করে, এটা হলো প্রতিরোধের সবচেয়ে বড় উপায়। আর প্রতিরোধের আরেকটা উপায় হলো, যখন ধরাই পড়ে গেল, সে যেন নিয়মিত প্রেশার ওষুধটা খায়, নাহলে এটা আরও বেড়ে যাবে, আরও প্রবলেম হবে, অর্গান ড্যামেজ হয়ে যাবে। জি, অনেক ধন্যবাদ ডক্টর শফিউদ্দিন স্যার এবং ডক্টর ওসমানী স্যার, আপনাদের দুজনকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন বাংলাদেশ টেলিভিশনের আজকের এই বিশেষ আয়োজন। কথা বলছিলাম উচ্চ রক্তচাপের খুঁটিনাটি নানা বিষয় নিয়ে, পাশাপাশি জানছিলাম যে সচেতনতার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু রয়েছে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।